গল্পের আসরবাড়ি অগ্নিলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ছিলাম লীলা মজুমদারের লেখা গুপের গুপ্তখাতা। আজ এর শেষ পর্ব। এবার যারা এলো কে জানে তারা বন্ধু না শত্রু, তবু মনে হলো ঘরের এরা দুজন ওদের চাইতে ঢের ভালো। বুড়ি কি ভালো রান্না করে, বাইরে থেকে ধাক্কাধাক্কি আর সে কি চেঁচামেচি, কিন্তু এই বিশাল দরজা তার এমনি ভারী পাল্লা ভাঙে কার সাধ্যি। এমন সময় ঘরের ভেতর থেকে কানে এলো ঘর ঘর ঘোত ঘোত। পিলে চমকে উঠল, ইকিরে বাবা! বুড়ি গিয়ে অমনি দাড়িওয়ালার পেছনে লুকিয়ে পড়ল। আমি কি করি? বড় একটা বাক্সে ঢাকনি খুলে তার ভেতরেই উঠলাম। বাক্সে একটা মরা নাকি। বুড়ো বুড়ি তো প্রায় অজ্ঞান। এমন সময় মরাটা আস্তে আস্তে উঠে বসলো। আমিও তাড়াতাড়ি ঠ্যাংটা টেনে নিলাম। মরাটা একদৃষ্টে আমার দিকে চেয়ে রইল। আস্তে আস্তে আমার বুদ্ধি শুদ্ধি ফিরে এলো। বুড়ো একটা দেশলাই জ্বালাতেই চিনলাম সে বিরিঞ্চুদা। উফ, বাঁচা গেল। আরেকটু হলে ভয়ের চোটে মরেই গেছিলাম। বিরিঞ্চিদা বাক্স থেকে বেরিয়ে এসে প্রথমে বিড়ালের মতো গা মোড়ামুড়ি দিল, তারপর জামা কাপড় ঝেড়ে ঝুড়ে কাষ্ঠ হাসি আসলো। তখনও কিন্তু সামনে ঘর ঘর খুঁতখুত শুনতে পাচ্ছিলাম। তবে আমার সাহস বেড়ে গিয়েছিল। ঝকঝক করে আর দুটো বাক্সের ঢাকনা খুলে দিলাম। দেখি একটার মধ্যে ঠান দিদি মুচ্ছ গেছেন, আরেকটিতে শ্যামাদেশ কাকা দিব্যি কুণ্ডলি পাকিয়ে নাক ডাকাচ্ছে। মনে হলো সত্যি সত্যি ঘুমোচ্ছে। বিরিঞ্চিদা খোঁচা মারতে সে উঠে বসে। চোখ না খুলেই বলল, মালা পাওয়া গেছে? মালা দিয়ে কি হবে? সে তো তোমাদের নয়। শ্যামাদাস কাকা চোখ খুলে বলল, তোমাদেরও নয়। আমি বললাম, বাইরে কিন্তু বিরিঞ্চিদার পিসে মশাই, সেস্তা মশাই, পুলিশ পিয়াদা, তার কি হবে? তা শুনে যে যেখানে পারল একেবারে বসে পড়ল। বিরিঞ্চিদা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, পিসে মশাই কি একাই এসেছেন? বললাম, বলছি সঙ্গে সেস্তা মশাই, পুলিশ টুলিশ মেলা লোক খাপে ঝাপে। বিরিঞ্চিদা একটু আমতা আমতা করে বলল, সবাই কি পুরুষ মানুষ? দুঃখ কষ্ট সহ্য করে বিরিঞ্চিদা কি পাগল হয়ে গেল শেষটা? বুড়ি বললে, মালাটা কোথায়? ওর তো একটা ব্যবস্থা করা দরকার। দাড়িওয়ালা বিরক্ত হয়ে উঠল, মালা তো আর তোমাদের নয়। এই বলে যে বাক্সে মালা ছিল তার উপর চেপে আরাম করে উঠিয়ে বসে পড়ল। আমি বললাম, ঠান দিদির মুচ্ছ ভাঙানোর কিছু হবে না। শ্যামতী শাখা বলল, থাক না, কি দরকার, উঠলেই তো বাজে বকবেন। বলবা মাত্র ঠান দিদি তড়াক করে লাফিয়ে উঠে বাক্স থেকে বেরিয়ে বললেন, বেটা লক্ষ্মী ছাড়া, তোমার সব কথা যদি বলে না দেই। শ্যামাদেশ কাকা বলল, সাবধান, শেষটা নিজে শুদ্ধ না জুড়ে পড়ো। তখন কি রাগ সকলে। দেখতে দেখতে ঘরের মধ্যে দুটো দল হয়ে গেল। একদিকে বিরিঞ্চিদা, শ্যামাদেশ কাকা, ঠান দিদি, অন্যদিকে বুড়ি আর দাড়িওয়ালা, মাঝখানে আমি। বিরিঞ্চিদা আবার জিজ্ঞেস করলো, সেজদা মশাইকে কি একলা দেখলা নাকি? সঙ্গে বামুন টামুন কিংবা লাল শাড়ি পরা মেয়েটা নেই তো? বললাম, কই না তো, তবে পুলিশরা সব আছে। বুড়ি খানিক এধার ওধার খুঁজে বলল, বল না মালাটা কোথায়? বুড়ো এবার বললে, বলছি মালা তোমার নয়। বুড়ি বসে পড়তে লাগলো, নয় বা কেন বলো? জমিদার গিন্নির বা হবে কেন? কতবার দেখেছি তার ফর্সা মোটা গলায় ছোট ছোট পায়রার ডিমের মতো শোভা পাচ্ছে। তুমিই বলো, রংটাই যা ফর্সা, নইলে আমার চাইতে কোনো বিষয়ে উনি ভালোটাই, তাই বলো। বুড়ো কাষ্টি হাসি হাসলো, তোমার যা বুদ্ধি, ইয়ে, তাছাড়া মাঝখানে পাথরটা মোটেই সাদা রং নয়, সেটা নীল। বুড়ি তো অবাক, বলো কি? আমি জানি না কি রঙের, কতবার দেখেছি পুজোর সময় ঠাকুর বাড়িতে। যতবার দেখেছি ততবার মনে হয়েছে আমি ওই রকম চওড়া লাল পালে গরদ পরে কপালে ওই বড় সিঁদুরে ফোঁটা এঁকে পায়রা ডিমের মতো বড় বড় মুক্তোর ওই মালা গলায় ঝুলিয়ে ঠাকুর বাড়ির সিঁড়ি নেমে আসি, আর সবাই দেখতে থাকুক আর হিংসে ফুলে ফুলে উঠুক। দাড়িওয়ালা চেঁচিয়ে বলল, যা খুশি বললেই তো আর হলো না, মালার রঙই তো জানো না। বিশ্বাস না হয় এই দেখো।
বলে বাক্সের ডালাটা খুলে ফেলে নিয়ে মালা বের করে তুলে ধরল। আধ অন্ধকার ঘরে মুক্তোর ছড়া জলজল করতে লাগলো। বুড়ো আবার একটা ছোট মোমবাতি জ্বালাতেই বুড়ি অবাক হয়ে দেখল মধ্যিখানে পাথরটা সত্যিই নীল। অনেকক্ষণ তার কথা বলবার শক্তি ছিল না। তারপর বলে উঠল, না না, এই সেই মালা নয়। এর জন্য আমি সারা রাত জেগে কাটাইনি। তোমরা ভুল মালা এনেছ। ঠিক এই সময় ঘরের ছাদে কি যেন মরমর করে উঠল। ছোট মোমবাতি, তার আলো ছাদ অবধি পৌঁছায় না। দারুণ ঘাবড়ে গেলুম সবাই। ঠিক সেই সময় ঘরের ছাদ থেকে কি সব ভেঙে টেঙে ঝুপ করে একটা জিনিস মাটিতে পড়ল। অবাক হয়ে দেখলাম সেই খোঁচাদাড়ির রোগা ভদ্রলোক যাকে পুলিশটা ভুল করে ধরেছিল। চিঁচি করে বললেন, বাবা, ঝুলে ঝুলে হাতের মাছেরগুলো সব টেনে লম্বা হয়ে গেছে। ভাগ্যিস হাসতে হাসতে পড়েই গেলাম। মনে হলো ঘরের ভেতরটা বেশ গরম হয়ে উঠেছে, বোধ করি লোকের ভিড়ে। বুড়ি বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, অত হাসির কারণটা কি, শুনতে পারি? ভদ্রলোক বললেন, তুমি গো গিন্নি, তুমি লাল পাড় গরদ পরে মুক্তোর মালা গলায় ঝুলিয়ে তোমার কেমন ধারা রূপ খুলবে ভেবে হাসতে হাসতে প্রায় মরেই গিয়েছিলাম। আমি কান খাড়া করেছিলাম, এবার না জানি কি হবে। বুড়ি কিন্তু কোনো উত্তর দিল না। মালার দিকে চেয়ে ঘুম ঘুম সুরে বলতে লাগলো, সমুদ্রের তলা বালির উপর ঝিনুক পোকা পড়ে থাকে, খোলার ভেতরে সমুদ্রের বালির কণা ঢুকে যায়। ওর গা কুটকুট করে, তাই সাদা চকচকে রস বের করে তাই দিয়ে বালির গা ঢেকে দেয়। বালির গা মোলামি হয়ে যায়, ঝিনুক পোকার আরাম লাগে। তারপর একদিন মাথার উপর কাছ লাগানো বালতির মুখোশ পড়ে। বালতির নল নাকে লাগিয়ে জলের তলায় নেমে গিয়ে ডুবুরিরা ওই মুক্তো তুলে আনে। তাই দিয়ে মালা গাঁথিয়ে জমিদাররা গিন্নি পড়েন। কিন্তু এই মালা সেই মালা নয়। কেন যেন বাইরে গোলমাল থেমে গিয়েছিল। সবাই একটু আশ্বস্ত হলো। মালাটা বুড়োর হাতে রইল। বিরিঞ্চিদা ব্যাপারটাকে বুঝিয়ে বলল, অন্ধকার গর্ত দিয়ে যখনই পড়ে গেলাম তখনই জানি আমাদের কপালে দুঃখ আছে। তার উপর ঠান দিতে পড়লেন আমার ঠিক পেটের উপর। উহ, নারী ভুঁড়ি যে এলিয়ে যায়নি সেই যথেষ্ট। দেখতে রোগা হলে কি হবে, কম ওজন ওর। যাকগে, গলি দিয়ে হাঁটছি তো হাঁটছি, আবার পেছনে শুনি কিসের পায়ের শব্দ। পাই পাই করে ছুটে এই ঘরে ঢুকে যে যেখানে পারলাম সে ধোলাম। ওই গলিতে ডাল কুত্তা ছাড়া আছে, তার চোখ জ্বলছে দেখলাম। আর তোরা এখানে খাওয়া দাওয়া করলি? বুড়ো বলল, ধ্যাত, কি সব বীর পুরুষ। ও ডাল কুত্তা হতে যাবে কেন, ও তো টেপির বাচ্চা। টেপি আবার কি? কেন, আমাদের গরু। তাই শুনি সবাই খানিক চুপ করে রইল। তখন শ্যামাদেশ কাকা বলতে লাগলো, আচ্ছা, এত জিনিস এরা পেল কোত্থেকে? কারো মুখে রা নেই। আমরা মোমবাতি নিয়ে ঘরময় ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম। একসঙ্গে এত ভালো জিনিস আমি কখনো দেখিনি। হঠাৎ বাইরে বিকট চিৎকার, বাঁচাও বাঁচাও, মেরে ফেললে রে, ওরে বাবা রে, মরে গেলাম রে। এই আবার কি? বুড়ির দয়া হলো। থান দিদি বারবার মানা সত্ত্বেও দরজা খুলে দিল। হুড়মুড় করে এসে ঢুকলেন ফর্সা মোটা কোকড়া চুল সম্পূর্ণ এক ভর্ৎসনা ভদ্রলোক। মিহি ধুতি পরা, কোচা দোলানো, হাতে হীরের আংটি, সামনের চুল বেজায় লম্বা, এলোমেলো হয়ে কপালের ওপর পড়েছে। ভয় সারা গা বেয়ে ঘাম ঝরছে, চোখ ঠিকরে বেরিয়ে এসেছে, হাত পা কাঁপছে। ধপ করে একটি বাক্সের উপর বসে পড়তেই ইনি আবার কোনো নতুন বিপদে কথা বললেন। তাই শুনবার জন্য আমরা সব ঘিরে দাঁড়ালাম। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে তিনি বললেন, ভাগ্যিস প্রাণটা রক্ষা করলেন। আরেকটু হলেই যে গরুতে খেয়ে ফেলেছিল আমাকে। এতকাল মা কালীকে ফি বছর জোড়া পাঠা দেওয়া সত্ত্বেও আরেকটু হলে গরুর গোট খেয়েছিলাম। বুড়ি তখন দাড়িওয়ালাকে সে কি ধমক, আবার টেপিকে ছেড়ে দিয়েছ? এখন বাচ্চা যদি সব দুধ খেয়ে ফেলে, কাল সকালে কি করে চা হবে শুনি? মোটা ভদ্রলোক কপালে ঘাম মুছতে মুছতে বললেন, কাল সকাল অবধি বাঁচলে তবে তো চা খাওয়া হবে। ওই কথা বলেই যেই না ঘাড় ফিরিয়েছেন, মুক্তোর মালার উপর চোখ পড়েছে।
ভীষণ চমকে উঠলেন। সাপ দেখলে মানুষরা যেমন চমকায়। ও কি, ওটা কোথায় গেলেন? তার উপর ঝুঁকে পড়ে ভালো করে দেখে বললেন, না, সেটা নয়, এটা অন্য মালা, তাতে অন্য পাথর। তখন বিরিঞ্চাদারা সবাই মিলে তাকে চেপে ধরল। কি মালা, কেমন মালা, খুলে বলতেই হবে। সবাই মিলে হয়তোবা সাহায্য করা যেতে পারে। বিরিঞ্চি দাদা সাহায্য করবে শুনে আমার দারুণ হাসি পেল। ভদ্রলোক বললেন, আমি হলাম সেই জমিদার যার গিন্নির মুক্তোর মালা চুরি হয়ে গেছে। বুঝলেন, বেশ একটা মোটা টাকার ইনশিওর ছিল, খোয়া গেলে সেটা পাওয়া যায়। তা গিন্নি দিনরাত মালা আগলে রাখবেন। শেষ পর্যন্ত গেল তো গেল, অত একটা হাঁক ডাক করবার মতো কিছু নয়, কিন্তু গিন্নির সে কি চেঁচামেচি। বারবার বললাম, বাড়িতে পুলিশ ঢুকিও না, ওতে দেশের অমঙ্গল হয়। তার উপর আমার পেট কামড়াচ্ছে, আমি কাউকে ডাকতে ডাকতে পারবো না মা। কিন্তু কে শুনে, ভাইকে পাঠিয়ে গোটা থানাটাকে বাড়িতে তুলে আনলেন মশাই। তারপর ধরপাকড়, থানতালাসি। মালা তো পাওয়া গেলই না, উপরন্তু আমার অমন ভালো বামুন ঠাকুরটা রাগ করে দেশে চলে গেল। এখন সে ফিরলে হয়। হঠাৎ এই মালাটাকে দেখে চমকে উঠেছিলাম, বুঝলেন, ভয় ঢুকে গিয়েছিল। মালাটা বুঝি পাওয়াই গেল, আর টাকাগুলো হাতছাড়া হলো। না না, ব্যস্ত হবেন না, এটা মোটেই অভিন্ন মালা নয়। আমি চুপ করে থাকতে না পেরে বললাম, তাহলে শেষ পর্যন্ত চুরি হয়েছিল কি করে? আরে, সেই তো হলো সমস্যা। কেমন করে চুরি হলো জানা থাকলে কি চুরি করলো জানতে পারে আর কতক্ষণ। মোট কথা, সেটিও সিন্ধুকে নেই। আর গিন্নিও এমনই কাণ্ড লাগিয়েছেন যে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছি। এতটা ভাবিনি। বিরিঞ্চিদা তখন গায়ে পড়ে বলল, মালা হয়তো আমরা খুঁজে দিতে পারি। কোথায় খুশি হবেন? না তাই শুনে জমিদার বিরক্ত হয়ে বললেন, থাক মশাই, আপনাদের আর পরোপকার করতে হবে না। বুড়ো বুড়ি আর রোগা ভদ্রলোক চুপচাপ ছিল। হঠাৎ তাদের দিকে ফিরে জমিদার বাবু বললেন, আচ্ছা, মাকড়ি পরা বাবরি চুল ছোকরা কাউকে চেনেন আপনারা? শুনে আমরা চারজন তো চমকিয়ে উঠলাম। ওরা তিনজনও কাগজের মতো সাদা হয়ে গেল। জমিদার বাবু আশ্চর্য হয়ে বললেন, চেনেন নাকি তাকে? বুড়ি সাদা ঠোঁটের ফাঁক দিয়ে ফিসফিস করে বলল, কেন, তাকে দিয়ে আপনার কি দরকার? মানে, তার সঙ্গে আমার একটা জরুরি কাজ ছিল। সে যে আপনাকে বিপদেই ফেলেছে, পেলে একবার দেখে নিতুম। বুড়ি কিছু বলবার আগেই রোগা ভদ্রলোক বাক্সের পেছন থেকে বেরিয়ে এসে বিষম রেগে বললেন, আচ্ছা, কে কাকে নেবে দেখা যাবে। তার ডান হাতের একটি থাপ্পড় খেলে আপনার ওইসব জমিদারি চাল ঘুচে যাবে। ওহো, তাহলে তাকে চেনেন দেখছি। ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে গেলেন। না মশাই, বলছি তাকে আমরা চিনিও না, শুনিও না, চোখেও দেখিনি, সেখানে থাকেও না। বুড়ি হঠাৎ ফোঁস করে কেঁদে উঠে বলল, সে তো আপনার কোনো অনিষ্ট করেনি, এই সমস্ত কেবল তাকে বিপদে ফেলবার চেষ্টা। মোটেই আমরা তাকে চিনি না, আর মোটেই সে কাল সন্ধে থেকে এখানে নেই। উফ, আপনার কি পশু না পাষণ্ড? জমিদার বাবু তো এত কথা শুনে ভারী অপ্রস্তুত। ব্যস্ত হয়ে বলতে লাগলেন, আহা, আপনি কেন ওরকম করছেন বলুন তো? আমিও তো তাকে ভালো লোকই ভাবছিলাম, কিন্তু কি যে বিপদে ফেলে দিল আমাকে। সামনে জেলখানার লোহার দরজা আর পিছনে গিন্নি। তারপর মালাটার দিকে তাকিয়ে বলতে লাগলেন, এই মালাটার সঙ্গে যে সাদৃশ্য আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি সে নয়? সে মালা কি আর আমি চিনি নে? আগে ঠাকুমা পরে থাকতেন, আর আমার মা হা করে চেয়ে থাকতেন। তারপর ঠাকুমা বুড়ি হলে মা পরে থাকতেন, আর গিন্নি হা করে তাকিয়ে তাকিয়ে থাকতেন। এখন মা বুড়ি হয়েছেন, গিন্নি ওটাকে পরে থাকেন। লাখ টাকা দিয়ে ইনশিওর করা, কিন্তু আজকালকার চোরগুলো পর্যন্ত এমন ওর্থলেস যে সামান্য একটা লোহার সিন্ধুকও খুলতে পারে না। আরে ছো ছো, আজকালকার চোরদের উপর পর্যন্ত নির্ভর করা যায় না মশাই। ভাবতে পারেন, শাশুড়ির আগে তার শাশুড়ি, তার আগে তার শাশুড়ি, এমন করে মুক্তোর মালা গলা ঝুলিয়ে শাশুড়ির লাইন চলে গেছে সেই মান্ধাতার আমল পর্যন্ত। কিন্তু এবার বাছুন ধরা জব্দ। গিন্নি হলেন লাস্ট ম্যান।
ওই ছেলেটার সঙ্গে যদি কেউ আমার দেখা করিয়ে দেয়, তাকে এক্ষুনি 10 টাকা দিই। এই কথা বলবা মাত্র দাঁড়িয়ালো একগাল হেসে এগিয়ে এসে বলল, কই 10 টাকা, দেখি। বুড়ি আর রোগা ভদ্রলোক তার কোমর ঝাপটে ধরে তাকে আটকে রেখে চেঁচাতে লাগলো, না না, সে এখানে থাকে না, তাকে আমরা চিনি না। এই লোকটা ভারী মিথ্যাবাদী, ওর কথা বিশ্বাস করবেন না। বুড়ো ওদের হাতের মুঠোর মধ্য থেকে দাড়ি ছাড়াতে ছাড়াতে বলল, কে মিথ্যাবাদী? কাল রাত্রে কে খেয়েছিল দুধের স্বর? আমি সাক্ষাৎ বড় ভাই হয়ে সারাদিন খেটে মরি, আর কে এলে মাছের মুড়ো পায়? নিজেদের গরুর ভয়ে জুজু, আবার সেই খায় ক্ষীরের চাচি। কই দেখি তো, আপনার কাছে সত্যি 10 টাকা আছে কিনা, দেখি আপনার মানিব্যাগটা। তখন জমিদার মাথা ঢুকিয়ে চুলকিয়ে বললেন, ইয়ে মানে, আমার মানিব্যাগে সত্যি 10 টাকা আছে, কিন্তু সেটা আমার সঙ্গে নেই। আসবার সময় তাড়াতাড়ি ইয়ে। বুড়ো তো রেগে আগুন, বেশ মশাই বেশ, কাজ বাগাবার ফোন দিতে তো মন্দ নয়। যান, ওকে আমরা কেউ চিনি না, আগে 10 টাকা ফেলুন, তারপর ভেবে দেখা যাবে। কত কথা তো আগে ভুলে যাই, আবার মনে পড়ে। উফ। বুড়ির হাতে প্রচন্ড চিমটি খেয়ে তবে তার মুখ বন্ধ হলো। ঠিক এই সময় উপর থেকে খচমচ করে কতগুলো কাঠকুটো নিচে পড়ল। সবাই অবাক হয়ে উপর দিকে তাকাতেই রোগা ভদ্রলোক ব্যস্ত হয়ে বলতে লাগলেন, ও কিছু নয়, আমি এতক্ষণ মাচাটার ওপর বসেছিলাম কিনা, তাই ওটা দুলছে, আর কাঠকুটো ভেঙে পড়ছে। কি মুশকিল, সবাই উপরে তাকাচ্ছেন কেন? নিচের দিকে চেয়ে দেখুন, একটা বালিশও আমার সঙ্গে পড়ছে। কি জ্বালা, তবু চোখ নামায় না। কিন্তু কে শুনে? সবাই একদৃষ্টে মাচার পানে তাকিয়ে, কারণ মাচা বাঁধা পুরনো দাড়ি চোখের সামনে আস্তে আস্তে ছিঁড়ে দুটুকরো হয়ে গেল। একরাশি বিছানা বালিশ ঝুপঝাপ নিচে পড়ল, তার সঙ্গে এক পাটি লাল বিদ্যাসাগরের চটিও পড়ল। আশ্চর্য হয়ে উপরের দিকে চেয়ে দেখি যে ঝাঁকড়াজল ছোকরা, কানে মাকড়িও এক পায়ে চটি পরে মাচার বাঁশ ধরে ঝুলছে। আস্তে আস্তে বাঁশটিও খুলে এলো, আর সেও নেমে পড়ল। নেমেই জমিদার বাবুকে বলল, এই তো দেখা হলো, তাহলে দিন 10 টাকা। আমরা সবাই তো হা। তারপর বুড়ি চাপা গলায় বলল, এই খোকা, পালিয়ে যা বলছি, এখানে থাকলে তোরা একে বিপদে ফেলবে, ভালো চাস তো পালা। খোকার কিন্তু সেদিকে কান নেই। জমিদার বাবু আবার বলল, কই, বের করুন টাকা, এই তো আমার সঙ্গে দেখা করিয়ে দিলাম। ঠান্দিরই কতক্ষণ কথা বন্ধ হয়ে গিয়েছিল। এবার বুড়িকে জিজ্ঞেস করলেন, উনি কে? ওই যে কানে মাকড়ি। বুড়ি তেরিয়া উঠে উঠল, ওটি আমার ছেলে, আর রোগা মানুষটি আমার স্বামী। কেন, আপনার কোনো আপত্তি আছে, নাকি আর কিছু জিজ্ঞেস করবার আছে? ঠান্দিদি বললেন, তা বাছা আছে বই কি। তোমাদের এখানে ব্যাপারখানা কি বলতো? রাত্রিরে লণ্ঠন নিয়ে আনাগোনা, চানের ঘরে চোরা দরজা, মাটির নিচে গলি খুঁজি, গোপন ঘরে বাক্স পেটরা, এই সবই চোরাই মাল নাকি? ঘরে এমনি চুপচাপ যে একটা আলপিন ফেললে শোনা যায়। বুড়ি বলল, কেন, তাতে যদি আপনার আপত্তি থাকে তো দিন না ধরিয়ে, বাইরেই তো পুলিশের সঙ্গে আপনাদের আত্মীয় স্বজনরা ঘোরাফেরা করছে, ডাকুন না ওদের। শ্যামাদাস কাকা আর বিরিঞ্চিদার ঠান্দিদিকে বলতে লাগলো, কি দরকার ছিল তোমার এইসবের মধ্যে নাক গলাবার? এখন আসুক পুলিশ, আসুন সেজদা মশাই, আসুন পিসে মশাই, তুমি ঝোলো তোমরাও ঝুলি। পকেটে এক কুচি চুইংগাম সেটে ছিল, সেটিকেও বের করে লোম ছাড়িয়ে মুখে পুরতে যাব, অমনি বন্ধ দরজায় আবার ঠেলা। বাড়ি থেকে মোটা গলা ডাক শোনা গেল, দরজা খুলুন মশাই, আমরা পুলিশের লোক, না খুললে বোমা দিয়ে দরজা ভেঙে ঢুকবো। ঘরময় চুপচাপ। বাক্সের ভেতরে, বাক্সের পেছনে, হারমোনিয়ামের পাশে, পর্দার আড়ালে, যে যেখানে পারল লুকিয়ে পড়ল। রোগা ভদ্রলোক আর তার ঝাঁকড়া চুল ছেড়ে তরতর করে অন্য একটা মাচায় চড়ে বসল। বাইরে থেকে বোধ হয় ইন্সপেক্টর বাবুই হবেন, হাঁক দিয়ে বললেন, যে দরজা খুলবে তাকে 5 টাকা দেব। তারপরেই একটা অদ্ভুত গাক গাক শব্দ, ওরে বাবারে, মেরে ফেললে রে, খেয়ে ফেললে রে, ওরে হানার হতভাগা, হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস যে, শুট কর। উফ, কামড়ে দিয়েছে রে, এই শুট কর শুট কর।
দাড়িওয়ালা এক দৌড়ে দরজা খুলে হাট করে দিল। ব্যস্ত হয়ে ডাকতে লাগলো, আহ, টিপি টিপি টিপি, কিত কিত কিত, আই টিপি টিপি তিতি তিতি। আর দেখতে দেখতে দরজার সামনে এসে দাঁড়ালো লাল চোখওয়ালা ভীষণ হিংস্র চেহারার সেই গরুটা, সঙ্গে আবার ঠিক তার মতনই দেখতে একটি বাচ্চা। দাড়িওয়ালা তাদের গায়ে মাথার হাত বুলিয়ে আদর করতে লাগলো। ওরে আমার সোনামুখ বেচারারা, তোদের সঙ্গে দুষ্ট লোকেরা কত খারাপ ব্যবহার না করেছে। আহা বাছারে, একেবারে মুখগুলো শুকিয়ে গেছে। পুলিশরা যে গরুর ভয়ে কে কোথায় ভেগেছে তার পাত্তা নেই। এদিকে টেপি আর টেপির বাচ্চা খিদের চোটে বুড়োর পেন্টুলন টাই খেতে আরম্ভ করেছে। এই টেপি, কি হচ্ছে কি? টেপি সাবধান, না এ তো ছাড়ে না দেখি, দাঁড়া, তোদের খাবার ব্যবস্থা করছি। এই বলে বুড়ো ভাঙা মাচার দড়ি খুলে তাই দিয়ে গরু দুটোকে বেঁধে সঙ্গে নিয়ে চলে গেল। আমরা দারুণ একটা স্বস্তি নিঃশ্বাস ছেড়ে যে যার জায়গায় থেকে বেরিয়ে এলাম। এতক্ষণ বাদে আমি ওই চুইংগামটাকে আঙ্গুল থেকে ছাড়িয়ে মুখে পড়লাম। অমনি একটু কাষ্ঠ হেসে ইন্সপেক্টর বাবু, গেটো 10 পুলিশ, সেস্তা মশাই আর বেঞ্চিদার পিসেমশাই ঘরে এসে ঢুকলেন। চমকে গিয়ে চুইংগামটা চেবাবার আগেই গিলে ফেললাম। ধ্যাত, সারি সারি তো সব এসে ঢুকলো, এদের হাত থেকে পালাবার জন্য কাল থেকে কি না করা হয়েছে। যাকগে, ঘরের মধ্যে যারা ছিল তারা ঝগড়াঝাটির ভুল দল বেঁধে তৈরি হয়ে নিয়ে গেল। প্রথমে দাঁড়ালেন জমিদার বাবু, তার পাশে ঠান দিদি, তারপর সমাদেশ কাকা, তারপর বিরিঞ্চিদা, তারপর বুড়ি, তারপর চাকরা চুল, তারপর রোগা বেচারা, আর সবশেষে একটু পিছনের দিকে সরে আমি। ঘরের মধ্যে দেখলাম এছাড়া 12-14 জন লোক। ইন্সপেক্টর বাবু পকেট থেকে একটা ছোলো কালো খাতা আর লাল পেন্সিল বের করে বললেন, কোথা থেকে যে শুরু করব ভেবে পাচ্ছি না। ডুবুনডাঙ্গার ঠ্যাঙাড়িরা ধরা পড়বার একসঙ্গে এতগুলো ক্রিমিনাল দেখা গেছে কিনা সন্দেহ। পাশে যে লোকটা দাঁড়িয়ে ছিল সে দেখলাম খোসামুদের এক শেষ, একগাল হেসে বলল, হ্যাঁ স্যার, দেখবেন এবার খবরের কাগজে আপনার নাম বেরোবে। একটা চক্র টক্র পেয়ে যেতে পারেন, বলা যায় না, হয়তো 3রা বিভাগ। ওই ছোট ছেলেটাকে দিয়ে শুরু করে দিন স্যার, কচি আছে, ধমক ধমক করলে হয়তো একটু একটু সত্যি কথা বললেও বলতে পারে। তাই শুনে বেরিঞ্চিদা পিসেমশাই এমনি অদ্ভুত চেঁচিয়ে উঠলেন, ও কাজও করবেন না মশাই, ওর কচিপনা মুখ দেখে বিচার বুদ্ধি হারাবেন না। ওই হলো গিয়ে পালের গোতা মশাই, ওই হলো সর্দার। সেজদা মশাই কি বিরক্ত, আরে রাখো, তোমাদের বিরিঞ্চিটিও কম পাজি নয়। ইন্সপেক্টর বাবু হকচকিয়ে গেলেন মনে হলো। একবার এর মুখ দেখেন, আরেকবার ওর মুখ। শেষটা আমি নিজে এগিয়ে এসে বললাম, আমার নাম গুপি চক্রবর্তী, বয়স 11, ক্লাস 7-এ পড়ি, মাথায় 4.5 ফুট, ওজন। ইন্সপেক্টর বাবু বিরক্ত হয়ে বললেন, থামো ছোকরা, বড় বেশি কথা বলো। দেখলে তো মজা। আবার ঠান দিদিকে জিজ্ঞেস করলেন, আপনার নাম আর ঠিকানা? ঠান দিদি মাথায় কাপড় আরো টেনে দিয়ে ইন্সপেক্টর বাবুর দিকে পিঠ ফিরিয়ে বলেন, ও মাগো। সেস্তামশাই বললেন, লিখুন, নিস্তারিণী দেবী, 43, হরিশঙ্কর লেন, কলিকাতা। ইন্সপেক্টরের সবই খাতায় টুকে নিলেন। এখানে আসার অভিপ্রায়? বিরিঞ্চিতা ঝুঁকে পড়ে বলল, গয়ার কথাটা বলবে। সেই খোসামুদী লোকটা বললে, উফ, সাক্ষীকে হামলা করবেন না। ঠান দিদি ভারী খুশি হয়ে বললেন, গয়ার যাচ্ছিলুম, পথ হারিয়ে এখানে আশ্রয় নিয়েছি, তাতে দোষটা কি হয়েছে গো? ইন্সপেক্টর বাবু তাই টুকতে যাচ্ছিলেন, এমন সময় সেজদামশাই ছুটে এসে ডেকে মেগে বললেন, কি মিছে কথা, পাছে আমার গুরুদেবকে এদের সামনে তার নাম করাও পাপ, পাছে তার চরণে আমার নাম গয়নাগাটি দিয়ে ফেলি। তাই তুমি সেসব নিয়ে সরে পড়নি বলতে চাও বৌঠান? ওই গয়নার 3 ভাগের 1 ভাগ তোমার, বাকি আমার আর গুপি বাবার। ওদিকে গুরুদেব সোনার গাড়ির অভাবে কি কষ্টই না পাচ্ছেন। ইন্সপেক্টর খচখচ লিখতে লিখতে একবার থেমে সেজদামশাইয়ের জামা ধরে টেনে জিজ্ঞেস করলেন, গুরুদেব, কার সোনাগার নিয়েছেন না কি যেন বললেন?
ভালো করে শুনতে পেলাম না, আরেকবার কথাগুলো বলবেন স্যার? শুনে তো আমার দারুণ হাসি পেল। সেজদা মশাই কিন্তু কোনো উত্তর না দিয়ে কপালে ঘাম মুছতে লাগলেন। ইন্সপেক্টর একটু অপেক্ষা করে বুড়িকে বললেন, আপনার নাম ও পেশা? বুড়ি বললেন, আমার নাম শোভা সুন্দরী দাসী। আর পেশার কথা আমি কিছু বলতে পারবো না, সে আমার অনেক উপকার করেছে। খোশামতি লোকটি বললে, কি আপদ, পেশার কথা কে শুনতে চায়? আপনার কি করা হয় তাই বলুন। আর কি করা হবে, রান্না করা হয়। আমার খোকা কিন্তু জমিদার বাবুকে চেনে না। খোকা বুড়ি হাত ছাড়িয়ে হাড়ি মুখ করে বলল, এতদিন চিনিনি, এবার খুব চেনা গেছে। দিন মশাই, আমার 100 টাকা। জমিদার বাবু তার পিঠে হাত বুলিয়ে বললেন, আহা থামো থামো, বলেছি তো দিব। ইন্সপেক্টর বাবু হতাশ হয়ে পাশের লোকটিকে বললেন, আমি তো কিছু বুঝে উঠলাম না। শঙ্কু, তুমি একটু দেখো তো। শঙ্কু তখন তরতর করে এগিয়ে এসে বিরিঞ্চিতা শ্যামাদাস কাকাকে লাইন থেকে টেনে বের করে এনে ধমক দিয়ে বলল, আপনারা এই যে রিলিংটা, সে কথা অস্বীকার করে ফল হবে না। আপনাদের কপালে লেখা হয়েছে বদমায়েশ ধরিবাজি। বিলেতে ওই যে সব চোরা কারবার ধরা পড়েছে, তার গোড়াতেও যদি আপনারা থাকেন তো আশ্চর্য কিছু হব না। নিন, এখন ভালো চান তো বলে ফেলুন আগাগোড়া সব ব্যাপারটা। তখন বিরিঞ্চিদা আর শ্যামাদাস কাকা ঢোক গিলে জিভ কামড়ে আমতা আমতা করে একজন থেমে একজন জোরে আমাদের কলকাতা থেকে রওনা হওয়ার পর থেকে সব কথা মোটামুটি বলল। শুনে ইন্সপেক্টর বাবু বললেন, বটে। তারপর বিরিঞ্চিদার পিসেমশাইয়ের দিকে ফিরে বললেন, কি যেন বলছিলেন আপনি? পিসেমশাই বললেন, কি আর বলবো মশাই, আমার বন্ধু ঘেটুর মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছে। টোপর কেনা, পুরুত ঠাকুরকে বায়না, বড় পণের টাকা হাফ ও নিবে আর হাফ আমি নিব, সব ঠিক। আর মাঝখান থেকে একেবারে ভাগলুয়া। বলো, হতভাগা পালালি কেন? বিরিঞ্চিদা মুখ লাল করে বললে, শ্যামাদাস যে বললে ওই মেয়ে ভীষণ রাগী, নাকি চটে গেলে নাক দিয়ে ধোঁয়া বেরোয়। কি? শ্যামাদাস বললে, বাহ, চমৎকার কথা। আর শ্যামাদাস কি করেছে তা জানিস? নিজের মামাকে বেদম পিটে বাড়ি থেকে পালিয়েছে। কেন তা জানিস? কারণ মামা বলেছিল বলাই চাটুর্যে বাকি আর গোষ্ঠ পালি বাকি ছিল শুধু একজন, ব্যাস। ওই পর্যন্ত তার নামটুকু বলবার আগেই মামাকে একবার ফ্ল্যাটে একবার মাটিতে বিছিয়ে দিয়েছে। এত বড় বাজি! কেমন ঠ্যাঙ্গেরে সব সঙ্গে জুটিয়েছ, এবার বুঝতে পারছো আশা করি। বুড়ি এতক্ষণ হা করে সব শুনছিল, এবার বলল, ও মা, কোথায় যাবো গো? একটা চোর, একটা ফেরারি, একটা খুনে। ওই ছোকরাটার কথা তো জিজ্ঞেস করতেও ভয় হাত পা কেটে সাঁতাচ্ছে। এই হাত চারটে লোক আমাদের বাড়িতে রাত কাটানো, তবু যে বেঁচে আছি তাই রক্ষে। ইন্সপেক্টর বাবু একটু হাসলেন, যা বলেছেন মাঠা করুন। এবার আসুন, এইসব চোরাই মালের গাদার একটা হিসেব দিন। বুড়ি যেন আকাশ থেকে পড়ল। ওমা, বলে কি? আমার বিয়ের যৌতুক বাবা কত কষ্ট করে দিয়েছিল, 25 বছর ধরে আগলেছি না। যাতে উই না ধরে, যাতে ডাকাতে না নেয়, তাকে বলে কিনা চোরাই মাল। বলে একটা ভাঙা হারমোনিয়ামের পিঠে হাত বুলাতে লাগলো। এমনই সময় দাড়িওয়ালা ফিরে এসে ঘরে ঢুকতেই ইন্সপেক্টর বাবু মানিব্যাগ বের করলেন। কমাসে মাইনে দেয়নি? বুড়ো তো আহ্লাদে আটখানা। 6টি মাস দেয়নি স্যার, সম্পর্কে দাদা হই, সব কাজ করিয়ে নেয়, নিজের গরুকে নিজেরা ভয় পায়। 6 মাস মাইনে দেয়নি, 6 × 16 = 64। ইন্সপেক্টর বাবুর হাতে একটা 10 টাকার নোট গুজে দিয়ে বললেন, আপাতত এইটে নাও তো। আচ্ছা, এইসব জিনিস চুরি করে এনে কারা, চালানি বা করে কারা? বুড়ো খুশি হয়ে বলল, সে আমাদের লোক আছে স্যার, নিজের হাতে সব ট্রেনিং দিয়েছি। কমসে কম 15-20 জন ভাড়া খাটে। সবচেয়ে চালাক কি জানেন? ওই ঝাঁকড়া চুল, উম্মা। বুড়ি আর রোগা বেচারাও ওর মুখ চেপে ধরে বলল, না দেখুন, ভীষণ মিথ্যেবাদী, দেখুন। ইন্সপেক্টর সব কথা খাতায় টুকে নিয়ে বললেন, ব্যাস, মালার ব্যাপার ছাড়া আর সব পরিষ্কার হয়ে গেল। কিচ্ছু ভাববেন না আপনারা, ফাঁসি বন্ধ করে দেব।
চাই কি একজনকে জেনে নাও দিতে পারি, কিন্তু মালাটাই যে ভাবিয়ে দিলে মশাই, ওটি না পেলে কি মাইনে বাড়বে? দেখুন জমিদার বাবু, এতক্ষণ কিছু বলিনি, এবার কিন্তু রেগে গেছি। আপনি না হয় বড় লোক, কিন্তু তাই বলে আমার উন্নতি বন্ধ করে দিতে পারবেন না। ঠিক বলেছেন, এটা আপনার মালা নয়। জমিদার বাবু মাথা নাড়লেন। ইন্সপেক্টর বাবু বিরক্ত হয়ে বললেন, নয় কেন বলুন, এটা কি সে মন্দ? জমিদার বাবু মহা ফাপড়ে পড়ে গেলেন। মানে, এটা আমার গিন্নি পড়তেন না, ওই ঝাঁকড়া চুল। এইটুকু বলেই জমিদার বাবু থামলেন। থামলেন কেন? ওই ঝাঁকড়া চুল কি? জমিদার বাবু কিছু বলবার আগেই সে ছোকরা এগিয়ে এসে বলল, আমি বলবো স্যার। জমিদার বাবু ব্যস্ত হয়ে তার কাছে ছুটে গিয়ে বললেন, আরে চুপ চুপ, দেবো রে, 100 টাকা নিশ্চয়ই দেবো। এ তো দেখি আচ্ছা গেরো। ইন্সপেক্টর বললেন, দেখুন, বাজে কথা রেখে আগাগোড়া খুলে বলুন। জমিদার বাবু কোচা দিয়ে মুখ মুছলেন, একটু বাদ দিতে পাবো না। না, সব শুনবো। কিন্তু কিন্তু গিন্নি যে রেগে মেগে পুলিশের সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, সেইটুকু না হয় ছেড়েই দিবেন। জমিদার বাবু তখন একটু নিচু দেখে বাক্সের উপর বসে পড়ে বললেন, বেশ, তবে সব কথাই শুনুন। আমাদের 7 পুরুষের জিনিস ওই মালা, লাখ টাকা ওর দাম। লাখ টাকা দিয়ে ইনশিওর করা, হারালে লাখ টাকা পাওয়া যায়। গিন্নি প্রাণ দিয়ে সেটাকে আগলান, সারাদিন গলায় ঝোলে, সারা রাত বালিশের নিচে থাকে। সেই মালা বালিশের তলা থেকে উঠাও, কোথাও নেই, ঘরের ভেতর থেকে বন্ধ, শুধু বালিশের নিচে মালা গাছে নেই। তাই নিয়ে গিন্নি যে অতটা রসতল করবেন, এ আমার ভাবনার বাইরে ছিল মশাই। আর ইন্স্যুরেন্স কোম্পানিকে বছর বছর টাকা গুনে দেওয়া হয়েছে, তাদের বাঙালি সাহেবেরও যে কি সন্দেহবাতিক, সে আর কি বলবো। কেমন করে গেল, কোথা থেকে গেল, বললেই হলো কিনা চুরি, দেব না টাকা, আগে প্রমাণ কর সত্যি চুরি গেছে। এইরকম বলে তখন কি আর করা যায়, এই ছোকরার পায়ে ছাপটা দেখাতে হলো। শুনে সবাই অবাক, ওমা, সে কি? ছোকরার পায়ের ছাপ আবার কি? জমিদার বাবু তখন অপ্রস্তুত মুখ করে জিজ্ঞেস করলেন, সত্যি কি সবটা বলতে হবে? গিন্নি শুনলে। আহা কি জ্বালা, বলুন বলুন, গিন্নিকে আবার কে বলতে যাচ্ছে? তবে শুনুন। মানে, ছোকরাকে বললাম, তোকে কিচ্ছু করতে হবে না, জানলা বাইরে দাঁড়াবি, আমি গড়াদের ফাঁক দিয়ে গলিয়ে দিব, তুই উধাও হবি। পরে রেলের ক্রসিংয়ে আমার হাত দিয়ে দিবি, তাহলে তোকে 100 টাকা দেব। কোনো বিপদ নেই। বলুন মশাই, ছিল ওর কোনো বিপদ যে এরকম তেরিয়া হয়ে থাকবে? না না, সে তো বটেই। সে তো বটেই আবার কি, বেটা মালা নিয়ে বেমালুম উধাও, রেলের ধারে তার দেখা নেই। এদিকে গিন্নির জ্বালায় আমি যেখানে যাই পুলিশের সঙ্গে সঙ্গে হাঁটা দেয়। সেই থেকে আপনারা যে আমার পেছনে ছিনে চোখের মতো এক নাগারে লেগে রয়েছেন মশাই। দে রে বাপ মালাটি, ইনশিওর টাকা আমার কাজ নেই, মালাটা এখন গিন্নিকে ফিরে দিতে পারলেই বাঁচি। ছোকরা অমনি শ্যামাদাস কাকাকে দেখিয়ে দিল। আপনার কথায় বিশ্বাস করে মালা নিয়ে সরে পড়েছিলাম, আপনারাই যে পেছনে পুলিশ লাগাবেন তা কি আর ভেবেছিলাম? রেলের ধারে গিয়ে দেখি ধরপাকড় চলছে, তখন বেগতিক বুঝিয়ে ওই ভদ্রলোকের পকেটে মালা চালান করে দিলাম। ওকে জিজ্ঞেস করে দেখতে পারেন, আমি নাকে কানে খত দিয়েছি, সোনা দানা আর ছুবো না, স্কুলে ভর্তি হব, যদি মন্টু পটলা দিয়ে ক্লাসে নেয় অবশ্য। তাই শুনে বুড়িয়া বেচারা ভদ্রলোক হাউমাউ করে কাঁদতে কাঁদতে, ওকে সে কত আদর। ওই বুড়ো ধাড়ি ছেলেকে ভাবো একবার। এদিকে সবাই তো শ্যামাদেশ কাকার দিকে তাকিয়ে আছে। সে তখন 2 পকেট উল্টে দিয়ে 2 হাত শূন্যে তুলে বলল, প্রমিস, আমার কাছে নেই, দেখতে পারেন ঝেড়ে ঝুড়ে। মালা কোন কালে ওই গোপী লক্ষ্মী ছাড়াকে দিয়ে দিয়েছি। কি দরকার রে বাবা পরের জিনিসে, বিশেষ করে যখন তার মধ্যে এত বিপদ। গুপে, মালা দিয়ে দে, ভালো চাস তো। আমিও তখনই শার্ট খুলে ফেলে দিয়ে প্যান্টুলুন ঝেড়ে ঝুড়ে সবার সামনে দেখিয়ে বললাম যে আমার কাছে মালা টালা নেই, অনেকগুলো বোতামও নেই। ইন্সপেক্টর বাবু অবাক হয়ে গেলেন। তাহলে সেটাই বা গেল কোথায়, আর এটাই বা কার? ঝাঁকড়া চুল আবার এগিয়ে এসে মাথা চুলকে বলল, আগে স্যার, এটা আমার বাবা মনোহরি দোকান থেকে নিয়েছিল।
বেচারি ভদ্রলোক অনেক সরে গিয়েছিলেন। এবার কিন্তু দারুণ রেগে ছেলের 2 গাল মলে দিয়ে বললেন, কেন নিয়েছিলে হতভাগা? বল, নিয়েছিলে কেন? তাই চেনা চেনা লাগছিল। ছেলে বলল, পরে প্রাইভেটলি বলে চলতো না? আহা, অত ছোট কেন বলো তো? দুজনেই লাভ হতো। ইন্সপেক্টর বাবু আবার নোটবই খুলে বললেন, ধীরে ধীরে বল, নইলে টোকা দেওয়া যায় না। ঝাঁকড়া চুল বলল, বলে টলে শেষে ফ্যাসাদে পড়বো না তো? আরে না না, তাছাড়া পুরুষ বাচ্চা, পড়লেই বা অত ভয় করলে চলবে কেন? না, তবে জেলে দিলে তো আর চন্দননগরে খেলতে যাওয়া যাবে না। আচ্ছা, 10 টাকা দেন তো, বলতে পারি। ইন্সপেক্টর হতাশ হয়ে সন্তুকে বললেন, তাই দাও তো ওকে। ছোকরা ভারী খুশি হলো। বুঝলেন স্যার, ভেবেছিলাম জমিদারবাবু কাছে এটাই চলিয়ে দিলেন, আসলটা বেঁচে যে সারাটা জীবন সুখে থাকবো। জমিদারবাবু হতভম্ব। ইস, কি সাংঘাতিক বিশ্বাসঘাতক। বুড়ি দারুণ চটে গেল। দেখুন, সাবধানে কথা বলবেন। খোকার একটা মান সম্মান আছে তো। তাছাড়া যে নিজের স্ত্রীর মালা নিজে চুরি না করে লোক ভাড়া করে করায়, তার মুখে অত কথা শোভা পায় না। বিরিঞ্চিদা, শ্যামদাস কাকা আর আমি বলতে লাগলাম, তারপর? তারপর কি হলো? ঝাঁকড়া চুল বিরক্ত হয়ে বলল, হবে আবার কি ছাই। তোমরা আসল মালা নিয়ে হাওয়া, আমি নকল মালা নিয়ে বাড়ি এসে দেখি মার দিয়ে কেল্লা শিকার ঘরের মধ্যে। কিন্তু হবে কি, গরু খোঁজা করেও তো মালাটা পেলুম না। কি করলে বলো দেখিনি? ভুল করে আমার মালাটাও কার জন্য পকেটে ফেলে রাখলাম, ওদিকে আসলটা কোথাও পেলাম না। ইন্সপেক্টর বাবু আমার দিকে তাকালেন। কচি মুখ দেখে বোঝা যায় না তুমি কত বড় শয়তান। মালা বের করে দাও। সেজদা মশাই ধমক দিতে লাগলেন, ভালো চাস তো এক্ষুনি দিয়ে দে হতভাগা, আগে থেকেই জানি শেষটা এমনই হবে। তোর বাবাকে তখনই বলেছিলাম, দিস না ওকে হাত ঘুরে কিনে, ওতেই ওর কাল হবে। তা কে শুনে বুড়োর কথা? দে শিগগিরি মালা। কি করবি ও দিয়ে তুই? তোকে তোকে এতগুলো চুইংগাম দিব। বিরিঞ্চিদার পিসেমশাই আবার বলল, বাস্তবিক এতগুলো ধরিবাজ একসঙ্গে একটা ফ্যামিলির মধ্যে সচরাচর দেখা যায় না। ঘরের মধ্যে আর বাকি চা ছিল, তারা মহাও ক্যাওমাও লাগিয়ে দিল, দিয়ে দে রে বেটা, দিয়ে দে না। আরে দে দেও রে আউড়ো কেওড়া। শেষে জমিদারবাবু আমার কাছে এসে পিঠে হাত দিয়ে বললেন, আমার অবস্থাটা একবার ভেবে দেখো বাবা, মালা না পেলে গিন্নি আমার একখানা হাড়ও আস্ত রাখবে না। দে বাপ, মালাটা আমি তোকে 1 ডজন চুইংগাম কিনে দেব। কি আর করা, দাড়িওয়ালাকে বললাম, সর্দার তুমি পথ দেখিয়ে আগে আগে চলো। দাড়িওয়ালা তখনই রওনা দিল। আমরা একের পর এক তার পেছনে পেছনে চললুম। নিমিষের মধ্যে ঘর ফাঁকা হয়ে গেল। কে যে মোমবাতির টুকরোটা নিয়ে নিল। আমাদের পেছনে চোরাকুচুরি অন্ধকারে মিশে গেল। ঘরের বাইরে সরুগুলি এঁকে বেঁকে শেষে কয়েকটা ধাপ পেয়ে একেবারে রান্নাঘরে গিয়ে শেষ হলো। রান্নাঘরের দরজা বাইরের মোটা খুঁটিতে শেকল দিয়ে টেপি আর তার বাচ্চা বেঁধে রয়েছে দেখলাম। আমাদের দেখে তারা দুজন সামনের পা মাটিতে ঢুকে জিভ দিয়ে ছোট চাটতে লাগলো। আমরা খানিকটা তফাৎ রেখে বেরোলাম। দাড়িওয়ালা বলল, আহ, আমার টেপু সোনার বুঝি আবার খেতে পেল। বাড়ি থেকে বেরিয়ে আশ্চর্য হয়ে দেখলাম এর মধ্যে এত কাণ্ড হয়ে গেল, কিন্তু বাড়ির বাইরেটা ঠিক তেমনই আছে। বনের গাছপালাও এতটুকু বদলায়নি, শুধু রাতটা কেটে গিয়ে কখন দিন হয়ে গেছে। আকাশের মাঝখানটা ঘন নীল, গাছের ডালপালা রোদে ঝলমল করছে, আর অনেক উপরে একটা ছোট্ট চিল একটা কালো দাগের মতো কেবলই ঘুরছে। বাড়ি ছেড়ে যে জঙ্গলে পথ ধরলাম, কোত্থেকে আরো গোটা কতক লোক এসে জুটল। আমার মনে হচ্ছিল প্রায় সিকিমাইল লম্বা একটা লাইন হয়ে আমরা চলেছি। শুনলাম ওরা জমিদারবাবু সেই ইন্স্যুরেন্স কোম্পানির লোক। চলতে চলতে বিরিঞ্চিদা পিসেমশাইয়ের কাছে গিয়ে কাছামাছি হয়ে বলল, তাহলে বিয়েটা? পিসেমশাই বললেন, থাক, তোর আর অত ভাবতে হবে না, আমার ভাগ্নে বটার সঙ্গে তার বিয়ে হবে। সে তোর চেয়ে ভালো, ঢের ভালো। শ্যামাদাস কাকা এবার সাহস পেয়ে বলল, তাহলে আমার ইয়ে? পিসেমশাই বললেন, আরে সে বেটা অত সহজে মরে? আমি যে ওর কাছে টাকা ধারি, দিব্যি চাঙ্গা হয়ে উঠেছে।
মারলি যখন একটু ভালো করে মারলি না কেন? সেজদা মশাই ঠান দিদিকে বললেন। কি বৌঠান? শ্যাংরা তো সে জারটা গুছিয়ে নিচ্ছে, তোমার কিছু বলবার নেই? ঠান দিদি কোনো কথা না বলে কাপড়ের মধ্য থেকে একটা বড় লাল বটুয়া বের করলেন। চলতে চলতে তার মুখ খুলে দু চারটে জিনিস বেছে নিয়ে বটুয়াটা সেস্তামশাই পায়ের কাছে ফেলে দিলেন। সেস্তামশাই যেমনটি চিঠি তুলে নিলেন, ঠান দিদি বললেন, গুপি, বাবাকে বলিস অর্ধেক যেন চেয়ে নেয়। ততক্ষণে আমরা গাছতলা বেঞ্চিদার গাড়ির কাছে পৌঁছে গেছি। সেখানে এসে সবাই গোল হয়ে দাঁড়িয়ে গেল। মাঝখানে রইলাম আমি। বললাম, একটা খোঁচার মতো জিনিস চাই। সোয়েটার বোনার একটা কাঠ দাও ঠান দিদি। ঠান দিদি হাড়ি মুখ করে বললেন, এ বেঘরের সে আমি কোথায় পাবো? মেয়েদের যা কাণ্ড, সঙ্গে একটা দরকার জিনিস অবধি রাখে না। বললাম, তাহলে একটা লাইন টানা রুমাল হলেও চলবে। সবাই চুপচাপ। বললাম, তাহলে কি জিনিসের অভাবে সব পণ্ড হয়ে যাবে? তখন শ্যামাদাস কাকা গাড়ির ভেতরে খোপ থেকে একটা লম্বা শক্ত তার বের করে দিল। আমি সেটি নিয়ে সামনের বাঁ দিকে জানালার ভেতরে গুজে দিয়ে অনেক কষ্ট করে মালাটা বের করলাম। কাল জানালার কাজ তোলবার সময় হাত থেকে ফসকে কাচের পাশ দিয়ে খাজের ভেতর পড়ে গিয়েছিল। মালাটাকে পেন্টুলিনে ঘষে তুলে দেখলাম মাঝখানকার হিরেটা ধুক ধুক করতে লাগলো। জমিদার বাবু ছুটে এসে বললেন, আরে, এই তো আমার হারনিধি, এই জন্য তো আমি ঘর ছাড়া। দে রে বাপ, একটু বুকে করি। সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরাও এগিয়ে এলো। তাদের মধ্যে একজনের চোখ হঠাৎ ছোট হয়ে এলো। সে কি মশাই, এটাও যে মেকি? আমরা ধমক দিয়ে উঠলাম, বললেই হলো মেকি। এইটাই জমিদার বাবু গিন্নির আদতমালা, মেকি হবে কেন? সে লোকটা কিছুতেই থামবে না। আরে মনি চেনে আমাদের পেশা, তার জন্য এরা আমাকে 300 টাকা মাইনে দেয়। আমি নকল মুক্ত চিনব না? কি যে বলেন! এই যদি সাচ্চা হয় তো আমি। জমিদার বাবু বললেন, চুপ, ও কথা মুখে আনবেন না। গত বছর নিহাত ঠেকায় পড়ে সেটি বেচতে বাধ্য হয়েছিলাম। তা এটাই বা মন্দ কিসের? 25 টাকার পক্ষে কি এমন খারাপ বলুন? গিনি যখন টের পাননি, আপনাদের আর আপত্তি থাকতে পারে? তারা বলল, আপত্তি কিছু নয়, তবে কোম্পানিতে রিপোর্ট করে দিতে বাধ্য আমরা। তা করুন গে রিপোর্ট, করুন পাসপোর্ট। খালি আমার গিন্নি যেন না শুনেন। চেপে যান মশাই, 5 টাকা খাইয়ে দিব সবাইকে। দাড়িওয়ালা বলল, 5 টাকা নেই আপনার, খাওয়াবেন কি দিয়ে? ইন্সপেক্টর বললেন, সবই বুঝলাম, বাড়ির তলা গোলকধাঁধা ছাড়া। বুড়ি বলল, বলুন, আমাদের সবাইকে ছেড়ে দিবেন? তাহলে বলে দেব, খোকা স্কুলে পড়বে, আমরাও রিটায়ার করব। ইন্সপেক্টর হাসলেন, কাজটা আপনারা যে খুব ভালো করেছেন বলছি না, তবে কিনা আপনার নামে আর কেস হচ্ছে না ঠাকুরন। জমিদার বাবু গিন্নির মালা খুঁজে দেবার কথা, সে তো দিয়েছি। গিন্নি মেয়ে আমাকে পুরস্কার দেবেন। আপনাদের নামে কেস যখন হবে তখন হবে। আপাতত জিনিসগুলো সব জমা দিয়ে দিবেন। বুড়ি বললেন, আর আমার খোকা? শম্ভু বলল, ঘুষ খায় আমার খোকা। খোকা রেগে গেল, 1 পয়সা পেলাম না মশাই, আবার ঘুষ খায় মানে? জমিদার বাবু দাঁড়িয়ে দিকে তাকালেন। সে বলল, নেই বলছি ওর টাকা। বুড়ি বলল, শুনুন তাহলে, সেকালে বাড়িটা ছিল এক সাহেবের। সে জুতো পচিয়ে এখানে মদ তৈরি করত। দেখতে দেখতে বড়লোক হয়ে গিয়ে দেশে চলে গেল। পরে সে লাট সাহেব না বড় ডাক্তার না কি যেন হয়ে আবার এসেছিল। খুব সস্তায় বাড়ি বেচে দিয়ে গেল। ঠাকুরদা কিনে রাখলেন। বাবা আমাকে যৌতুক দিলেন। অমন ভালো সুরঙ্গ পরি থেকে নষ্ট হচ্ছে দেখে আমরা ওগুলোকে একটু কাজে লাগালাম। দোষ তো আমাদের একটুকুই। ইন্সপেক্টর বাবু খাতা পেন্সিল পকেটে পুরে জমিদার গিন্নির মালা হাতে নিয়ে জমিদার বাবুকে বললেন, চলুন। বুড়ি আর বেচারা ভদ্রলোক ওদের সঙ্গে সঙ্গে অনুনয় বিনয় করতে চললেন। অমনি কর্পূরের মতো সবাই যার যেখানে মিলিয়ে গেল। পিসে মশাই, সেস্তা মশাই সবাই চলে গেলেন। বাকি রইলাম আমি, ছান দিদি, বেঞ্চিদা আর শ্যামাদাস কাকা। আমরা ফ্যাল করে এ ওর দিকে চেয়ে রইলাম। খানিক বাদে আমি বললাম, 1 ডজন চুইংগাম কি সত্যি কেউ কাউকে দেয়? বেঞ্চিদা আর শ্যামাদাস কাকা একসঙ্গে বলে উঠল, কক্ষনো দেয় না।
বরাবর তোকে বলছি না, জীবনটা হচ্ছে খানিকটা রাবিশ, একটা ডাস্টবিন। এখন চল, একটা কারখানার চেষ্টা করা যাক। ভারী খুশি লাগলো। ভাবলাম বগাই নিশ্চয়ই আমাকে কাল সারাদিন রাত খুঁজেছে। গল্পের আসর বাই অগ্নিলা চ্যানেলে আজকে আপনারা শুনছিলেন লীলা মজুমদারের লেখা গুপির গুপ্তখাতা। আজ ছিল এর শেষ পর্ব। আমাদের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করে পাশে থাকবেন, নতুনদের জানিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন আবার কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।